গল্পের শুরুতেই আমরা একটি রহস্যময় দ্বীপ দেখতে পাই। একটা ছোট দল সেখানে কোনো কিছু খুঁজতে এসেছিল, আর তখনই হঠাৎ তাদের ভেলায় একটি সাপ উঠে আসে। তাদের সাথে থাকা স্থানীয় লোকটি তখন তাদেরকে সাপটি মারতে নিষেধ করে, কারণ সেই বিশ্বাস করত যে এতে সর্পদেবতা রুষ্ট হবেন। কিন্তু তারা সাপটিকে মেরে ফেলার একটু পরেই পানি থেকে অসংখ্য সাপ উঠে এসে তাদের ঘিরে ফেলে। ভয়ে সবাই আতঙ্কিত হয়ে সাপগুলো মারতে শুরু করে। এতে স্থানীয় লোকটি আরও বেশি ভয় পেয়ে যায় এবং তাদের থামাতে চায়। লোকটির কথা শুনে ক্যাপ্টেন লি সঙ্গে সঙ্গে সবাইকে থামিয়ে দেয়, আর ঠিক তখনই তাদের ভেলায় কিছু একটা ধাক্কা লাগে এবং খুব কাছ দিয়ে চলে যায়। এটা দেখে সবাই তখন বন্দুক তাক করে, আর তখনই তারা দেখতে পায় তাদের নিচ দিয়ে একটি বিশাল সাপ চলে যাচ্ছে, যার অস্তিত্ব সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। সেই দৈত্যাকার সাপটি হঠাৎ আক্রমণ করে বসে, ফলে সবাই পানিতে পড়ে যায় এবং তাদের অবস্থা খারাপ হয়ে যায়। দৈত্যাকার সাপটি তাদের একজনকে এক ঝটকায় খেয়ে ফেলে। এটা দেখে লি তার কয়েকজন সঙ্গীকে অন্যদের উদ্ধার করতে বলে, কিন্তু সেই ফাঁকে সাপটি তাদের আরও একজনকে খেয়ে ফেলে। এরপর সবাই তখন জোটবদ্ধ হয়ে সাপটির ওপর গুলি চালানো শুরু করে, ফলে সাপটি তখন আপাতত অন্যদিকে চলে যায়। সুযোগ পেয়ে সবাই পানি থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সাপটি ততক্ষণে তাদের আরও একজনকে গিলে ফেলে। তারা তখন সবাই জীবন বাঁচাতে জঙ্গলের দিকে ছুটতে থাকে, কিন্তু সেই দৈত্যাকার সাপটি তখনও তাদের পিছু ছাড়েনি। কিছু দূর গিয়ে সবাই একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। সাপটিও তাদের পিছু করতে করতে সেখানে আসে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে ফিরে যায়। এরপর লি তার দল নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। তাদের মনে হয় সাপটির থেকে তারা অনেক দূরে চলে এসেছে, কিন্তু আসলে সাপটি ঠিক তাদের পিছনে দাঁড়িয়েছিল। আর ঠিক এই সময় লি একটা আওয়াজ শুনতে পায়, ফলে সে তখন তার লোকজন নিয়ে একটা খোলা জায়গায় চলে আসে এবং সবাই সতর্ক হয়ে যায়। কিন্তু হঠাৎ সেই দৈত্যাকার সাপটি স্থানীয় লোকটিকে খেয়ে ফেলে, আর এটা দেখে সবাই তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু আসলে সে তখনও আশেপাশে লুকিয়েছিল। লি তার লোকজনের সাথে তার মোকাবেলা করার জন্য তৈরি হয়, আর তখনই হঠাৎ সাপটি লিয়ের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন লি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় এবং তার বড় ছুরি দিয়ে সাপটির পেট জখম করে দেয়। এতে সাপটি রেগে গিয়ে তাদের আরও একজনকে আক্রমণ করে গিলে ফেলে। বাকিরা আবার সাপটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সাপটি তার লেজ দিয়ে তাদের উপর হামলা করে। এই সব দেখে চাও নামের একজন সেখান থেকে পালাতে শুরু করে। সাপটি তাকে মারার জন্য তার পিছু নেয়। তখন চাও একটা গাছের ভাগ দিয়ে বেরিয়ে আসে, আর তাকে আক্রমণ করার চক্করে দৈত্যাকার সাপটি সেখানেই আটকে যায়। সে নিজেকে আর বের করতে পারে না। এটা দেখে লি সেখানে একটা গ্রেনেড ছোড়ে, কিন্তু ঠিক তখনই দৈত্যাকার সাপটি তার উপর হামলা করে। এদিকে গ্রেনেডের বিস্ফোরণে চাও মারাত্মকভাবে আহত হয়। চাওয়ের এক সঙ্গী তাকে সাহায্য করতে আসে, কিন্তু সেই মুহূর্তে সাপটি তার সামনে চলে আসে। এরপর সিন কাট হয়ে ২৫ বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে টাং এবং সিইও কোনো একজনকে খুঁজতে এসেছে, আর তখনই হঠাৎ একজন লোক তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে। তখন টাং তাকে ক্যাপ্টেন লিয়ের লকেট দেখায়। এরপর আমরা জানতে পারি যে টাং আসলে লিয়ের মেয়ে, আর এই লোকটি হলো চাও। টাং চাওকে জিজ্ঞাসা করে সেদিন আসলে কি হয়েছিল। তখন চাও তাকে বলে যে তারা একটা বিরল গাছ খুঁজতে বেরিয়েছিল, কিন্তু দ্বীপে এসে পথ হারিয়ে ফেলেছে এবং শেষ পর্যন্ত কেবল তিনিই বাঁচতে পেরেছিল। এরপর চাও টাংকে লিয়ের একটি ছবি দেয়। এসব জানার পর টাং সেই রহস্যময় দ্বীপটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার বাবার আসল সত্য জানতে চায়। টাং চাওকে জিজ্ঞাসা করে যে তারা কিভাবে সেই দ্বীপটি খুঁজে পাবে। চাও বলে যেখান থেকে কেউ ফিরে আসে না। টাং তখন প্রশ্ন করে, আপনি কিভাবে সেখান থেকে বেঁচে ফিরলেন? এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি যে দৈত্যাকার সাপটি চাওকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একটি ছোট মেয়ে আসে আর বাঁশি বাজাতে শুরু করে। আর মজার ব্যাপার, তার বাঁশির সুর শুনে সাপটি সেখান থেকে চলে যায়। এরপর মেয়েটি চাওকে তার সাথে নিয়ে যায়। সেখানে চাও দেখতে পায় যে দৈত্যাকার সাপটি মানুষের সাথে শান্তিতে থাকে। এরপর মেয়েটির বাবা বেইজান চাওকে একটি চিরকুট বা টোকেন দেয়, আর তার সাহায্যে সেই রহস্যময় দ্বীপ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। চাও এই দুটি জিনিস টাংকে দিয়ে দেয়। এরপর টাং তার কিছু লোক নিয়ে রহস্যময় দ্বীপের সন্ধানে বেরিয়ে পড়ে, কারণ সে প্রমাণ করতে চেয়েছিল যে সাপও মানুষের সাথে থাকতে পারে। তারা একটি বোর্ডে করে এগোতে থাকে, আর দৈত্যাকার সাপটি ঠিক তাদের নিচ দিয়ে চলে যায়। এরপর ফটোগ্রাফার জিয়াং লিয়ন এবং সিইওর ছবি তুলছিল, আর তখনই হঠাৎ কোনো কিছু এসে তাদের নৌকায় ধাক্কা দেয়। তারা প্রথমে পাত্তা পায় না, কিন্তু জিনিসটা আবারও ধাক্কা দেয়। তারা রাডারেও কিছু ধরা পড়ার সংকেত পায়। বোর্ডের ক্যাপ্টেন কুয়াশার কারণে আর না এগিয়ে ফিরে যেতে বলে, কিন্তু টাং সামনে চলতে থাকার নির্দেশ দেয়। কিছুক্ষণ পর বোটটি তাদের ছেড়ে চলে যায়। কথামতো বোটটি ৩ দিন পর তাদের নিতে আবার আসবে। এরপর
এরপর তারা ভেলায় করে এগোতে থাকে আর ঠিক সেই সময় অনেক সাপ সেখানে আসে আর সাপগুলোকে দেখে জিনা তাদের মারতে যাচ্ছিল, কিন্তু সিইও তখনই তাকে থামিয়ে দেয়। সে বলে যে যতক্ষণ তারা সাপের কোনো ক্ষতি না করবে ততক্ষণ সাপও তাদের আক্রমণ করবে না। এরপর সাপগুলো সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর তারা দ্বীপটি খুঁজে পেতে সফল হয়। রাতে তারা সেখানকার কিছু স্থানীয় লোকজন দেখতে পায় যারা একজন মানুষকে ধরে রেখেছিল। এরপর লেন নামের একজন মহিলা সেখানে আসে, যার সাথে বাতু নামের একজন দেবতাও ছিল। এরপর জানা যায় যে লোকটি তাদের অনুমতি ছাড়াই সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। এই জন্য লেন লোকটির কান কেটে দেয় এবং তাকে সাপে খাওয়ানোর নির্দেশ দেয়। পরের দিন টাং এবং তার দল জঙ্গলে আসে, কিন্তু সেখানে নেটওয়ার্ক ছিল না। আর ঠিক তখনই আমরা একজন রহস্যময় লোককে দেখি যে তাদের উপর নজর রাখছিল। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা ঝুপড়ি দেখতে পায় এবং সেখানে চলে আসে। তখন লেন তাদের সামনে আসে এবং এখানে আসার কারণ জানতে চায়। এরপর আমরা তার বোন সাশাকেও দেখতে পাই। টাং লেনকে জানায় যে তারা গ্লোবাল জিওগ্রাফি ম্যাগাজিনের জন্য কাজ করে এবং শুনেছে যে এখানে কিছু বিরল পাইথন আছে। এটা শুনে সাশা বলে যে এখানে কোনো বিরল পাইথন নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ফিরে যায়। তখন সিইও তাকে বলে যে তাদের নৌকা 3 দিন পর আসবে, তাই তারা এই সময়টুকুর জন্য এখানে থাকতে চায়। এরপর লেন তাদের এখানে থাকার অনুমতি দেয়, কিন্তু বাতুর আচরণ খুব অদ্ভুত লাগছিল। রাতে সবাই একসাথে বসেছিল। লেন এবং সাশা তাদের জন্য খাবার আনে। তখন টাং লেনকে তার কাছে থাকা কিছু একটা দেখায় এবং সেটা সম্পর্কে জানতে চায়, কিন্তু সেটা দেখেই লেন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এতে সবাই অবাক হয়। টাং তখন সাশাকে জিজ্ঞাসা করে এখানে কি বেইজান নামের কেউ থাকে, কিন্তু সাশা কোনো উত্তর না দিয়ে শুধু তাদের সাবধানে থাকতে বলে চলে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমরা লেনকে দেখি সে মনে মনে বলছে, তোমরা সবাই আমার বাবাকে মেরেছ, তাই আমিও তোমাদের কাউকে বাঁচতে দেব না। পরের দিন টাং তার দলকে নিয়ে দ্বীপটি ঘুরে দেখতে যায়, কারণ সে সর্পদেবতা সম্পর্কে জানতে চেয়েছিল। এইদিকে সাশা লেনের কাছে এসে বলে যে তাদের নির্দোষ মানুষদের মারা বন্ধ করা উচিত, কিন্তু এরপরেও লেন বাতুকে আরও লোকজনকে মেরে ফেলার নির্দেশ দেয়। অন্যদিকে টাং এবং তার দল জঙ্গলে ছিল, আর তখনই কিছু লোক তাদের দিকেই নজর রাখছিল। হঠাৎ একজন লোক সামনে আসে এবং টাং তাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করেন, কিন্তু এই সময় বাতু সেখানে চলে আসে। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। এতে তাদের খুব অদ্ভুত লাগে এবং টাং বুঝতে পারে যে লেন কিছু একটা লুকাচ্ছে। এরপর সবাই ফিরে যেতে শুরু করে, কিন্তু সেই রহস্যময় লোকটি তখনও তাদের পিছু করছিল। কিছু দূর যাওয়ার পর লিয়াং কিছু একটা অস্বাভাবিক বুঝতে পারে। হঠাৎ কিছু লোক এসে তাদের ওপর হামলা করে এবং কোনো কিছু দিয়ে লিয়াং ও জিয়াংকে অজ্ঞান করে দেয়। এটা দেখে বাকিরা তাদের সাহায্য করতে যায়, কিন্তু স্থানীয় লোকেরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে, কারণ তারা তাদের মেরে ফেলতে চেয়েছিল। ঠিক এই সময় রহস্যময় লোকটি সেখানে আসে এবং তাদের বাঁচানোর জন্য লড়াই শুরু করে, কিন্তু এর মাঝে একজন লোক হুয়ার গলায় ছুরি ধরে। এটা দেখে রহস্যময় লোকটি তার কাছে আসে, আর ঠিক তখনই হঠাৎ দৈত্যাকার সাপটিও সেখানে চলে আসে। একজন লোক বলতে থাকে যে মানুষদের খাওয়ার জন্য সে এটিকে মুক্ত করে দিয়েছে। এরপর দৈত্যাকার সাপটি রহস্যময় লোকটির উপর হামলা করে। এটা দেখে বাকিরা খুব ভয় পেয়ে যায় এবং দৈত্যাকার সাপটি তাদের পুরোপুরি ঘিরে ফেলে। কিন্তু ঠিক এই সময় রহস্যময় লোকটি একটি বন্দুক এবং গ্রেনেড খুঁজে পায়। এরপর সে বন্দুকের সাহায্যে দৈত্যাকার সাপটির মনোযোগ নিজের দিকে টানে এবং সাপটি তার পিছু নিতে শুরু করে। এর ফলে টাং এবং তার সঙ্গীদের প্রাণ রক্ষা হয়। অন্যদিকে দৈত্যাকার সাপটি রহস্যময় লোকটির পিছু করতে থাকে। লোকটি একটা গ্রেনেড ফাটিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। টাং অবাক হন যে সেই রহস্যময় লোকটি কেন তাদের বাঁচাতে চাইল। এরপর সবাই ফিরে আসে এবং বুঝতে পারে যে লেন অবশ্যই কোনো কিছু লোকাচ্ছে। অন্যদিকে বাতু সেই লোকটিকে দৈত্যাকার সাপকে খাওয়াতে নিয়ে যায়, যার সাথে টাঙের জঙ্গলে দেখা হয়েছিল। এরপর সে লোকটিকে এমন জায়গায় ফেলে দেয় যেখানে দৈত্যাকার সাপটি থাকত। এই সময় জিয়াং স্নান করার জন্য নদীর ধারে এসেছিল, আর ঠিক তখনই লেনও সেখানে স্নান করতে আসে। এরপর জিয়াং গোপনে ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে শুরু করে, কিন্তু লেন আসলে এটা জেনে গিয়েছিল এবং সে তাকে তার সাথে স্নান করার জন্য ডাকে। তার কথা শুনে জিয়াং উত্তেজিত হয়ে সাথে সাথে তার কাছে চলে আসে, কিন্তু এটা আসলে লেনের ফাঁদ ছিল। হঠাৎ একটা সাপ জিয়াংকে কামড়ে দেয়। কিছুক্ষণ পর হুয়া তাকে খুঁজতে আসে। সে জিয়াংকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং দ্রুত তাকে ফিরিয়ে নিয়ে যায়। এরপর সাশা তার অবস্থা পরীক্ষা করে বলে যে এটি এক প্রকার বিরল বিষ। ভেরিসিপলিসের সাহায্যে তার জীবন বাঁচানো সম্ভব, যা সাপের বিষের অ্যান্টিডোটের মতো কাজ করে। এটা শুনে সিইও জিজ্ঞাসা করে এই জিনিস কোথায় পাওয়া যাবে। তখন সাশা তাদের ব্ল্যাক মাউন্টেনের কথা বলে, যা ছিল দ্বীপের সবচেয়ে বিপজ্জনক জায়গা। এটা জানার পর সবাই সেখানে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু এই কথা জানতে পেরে
লেন রেগে যায় এবং ভবিষ্যতে তাদের কোনো রকম সাহায্য করতে অস্বীকার করে। এরপরেও পরের দিন সাশা তাদের সাথে যায়। এটা জানতে পেরে লেন বাতুকে সবাইকে মেরে ফেলার নির্দেশ দেয়। অন্যদিকে তারা ব্ল্যাক মাউন্টেনের গুহা দেখতে পায়। তারা দেখে সেখান থেকে আরও একটি দৈত্যাকার সাপ বেরিয়ে আসছে। কিছুক্ষণ পর সাশা সবার সাথে সেখানে আসে। তখন টাং তাকে জিজ্ঞাসা করে যে এখানে এত বড় বিপদ সত্ত্বেও সে কেন তাদের সাথে এসেছে। তখন সাশা বলতে শুরু করে যে আমার বাবা ছিল একজন দয়ালু মানুষ। একদিন তিনি একটা বড় সাপের ডিম নিয়ে এসেছিল। তারপর থেকে আমি আর আমার বোন তার যত্ন নিতাম। অবশেষে একদিন ডিম ফুটে সাপটি বাইরে আসে এবং সেদিন থেকে সে আমাদের সাথেই থাকত। কিন্তু কিছুদিন পর এখানকার স্থানীয় লোকেরা আমার বাবাকে তাদের শত্রু ভাবতে শুরু করে এবং তারা তাকে মেরে ফেলে। এই কারণেই লেন বাইরের কোনো মানুষকে পছন্দ করে না। এরপর সাশা তাদের জানিয়ে দেয় যে তার বোন তাদের সবাইকে মেরে ফেলতে চায়, কিন্তু তাদের হাতে বেশি সময় ছিল না। তাই সবাই দড়ি ধরে নিচে নামতে শুরু করে আর লিয়াং ওপরে পাহানায় থাকে। কিন্তু ঠিক তখনই বাতু এসে তাকে অজ্ঞান করে দেয়, কারণ সে দড়িটা কেটে দিতে চেয়েছিল। নিচে তারা প্রয়োজনীয় গাছটি খুঁজে পায় এবং সেটা নেবার চেষ্টা করে। আর ঠিক তখনই আমরা দেখি যে বাতু তাদের দড়ি কাটছে। আর ঠিক তখনই আমরা সেই রহস্যময় লোকটিকে সেখানে আসতে দেখি। তাকে দেখে বাতু সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিইও গাছটি নিতে সফল হয়, কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ায় সে নিচে পড়ে যায়। এটা দেখে বাকিরাও দ্রুত নিচে নামে, তবে সিইওর খুব বেশি আঘাত লাগেনি। এরপর সবাই সেখান থেকে বাইরে আসতে শুরু করে। অন্যদিকে জিনা জিয়াংয়ের কাছে ছিল, কিন্তু তখনই ল্যান তার গলায় ছুরি ধরে। এদিকে লিয়াং ও তার সঙ্গীরা গুহায় এমন একটা জায়গা দেখতে পায় যেখানে চাইনিজ ভাষায় ট্যাংয়ের জন্মদিনের তারিখ লেখা ছিল। এরপর ট্যাং সেখানে তার বাবার লকেটটিও খুঁজে পায়। এটা দেখে টাং বুঝতে পারে যে তার বাবা এখনও বেঁচে আছে এবং তার বিশ্বাস হয় যে সে তার বাবাকে খুঁজে পাবে। কিছুক্ষণ পর তারা বাইরে বেরোনোর রাস্তাও খুঁজে পায়, কিন্তু সেখানে সাপের অনেক ডিম ছিল। তাই সাশা সবাইকে সাবধানে চলতে বলে, কিন্তু এর মধ্যে হুয়ার পা পিছলে যায় এবং এর ফলে একটা ডিম ভেঙে যায়। আর এমনটা হওয়ার সাথে সাথেই সেখানকার দৈত্যাকার সাপটি তাদের পিছু করতে শুরু করে। এরপর সবাই জীবন বাঁচাতে বাইরে ছুটে পালায়, আর দেখা যায় সাপটি এবার তাদের ওপর খুবই ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাদের মারার জন্য পিছু করতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পরই টাঙের সামনে একটা গভীর খাদ চলে আসে। এরপর দৈত্যাকার সাপটি তাকে আর সাশাকে ঘিরে ফেলে। এটা দেখে সিইও দৈত্যাকার সাপটির মনোযোগ নিজের দিকে টানে এবং সাপটিকে তার পিছু করতে বাধ্য করে। কিন্তু টাং বেশিক্ষণ দৈত্যাকার সাপটির থেকে বাঁচতে পারে না। সাপটি তাকে এক জায়গায় ঘিরে ফেলে। সিইও সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে বাকিরাও তার সাথে মিলিত হয়। কিন্তু ঠিক সেই সময় দৈত্যাকার সাপটি সেখানে চলে যায়, ফলে সবাই তার সামনে ফেঁসে যায়। তাদের মনে হয় তারা সবাই মারা যাবে। আর ঠিক সেই সময় রহস্যময় সেই লোকটি সাপটির উপর এসে পড়ে এবং সাপটি তাকে কিছুই করে না। এখানে লোকটি টাংকে দেখে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে ওঠে। এটা দেখে টাংও তার কাছে আসে। এরপর লোকটি টাংকে তার কাছে থাকা একটি লকেট দেখায় এবং একই রকম লকেট টাংয়ের কাছেও ছিল। এটা দেখে টাং বুঝতে পারে যে লোকটি আসলে আর অন্য কেউ না, সে হলো তার বাবা। দুজনেই দুজনকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে ওঠে, কারণ 25 বছর পর দুজনের দেখা হয়েছে। এরপর লি টাংকে বলে, সেদিন লড়াইয়ের পর যখন আমার হুঁশ ফিরেছিল তখন সবাই মারা গিয়েছিল, কিন্তু তারপর আমি সেখানে সাপের একটা বড় ডিম খুঁজে পাই। এরপর আমি সেটা নিয়ে গুহার ভেতরে থাকতে শুরু করি এবং আজও সেই সাপের সাথে থাকি। এরপর সবাই ফিরতে শুরু করে। অন্যদিকে লেন জিয়াংকে বন্দি করে রেখেছিল এবং তাকে মারধর করছিল। আর ঠিক তখনই সাশা সেখানে আসে এবং তাকে বোঝাতে থাকে যে বাবার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তাই এখন নির্দোষ মানুষদের মারা বন্ধ করা উচিত। কিন্তু লেন তখনও তার কথা শোনে না, কারণ সে তার বাবার মৃত্যুর শোক থেকে এখনও বেরোতে পারেনি। ঠিক তখনই বাকিরাও চুপিসারে সেখানে আসে। এরপর তারা জিয়াংকে মুক্ত করে এবং জিয়াংকে গাছটিও দিয়ে দেয়। কিন্তু ঠিক এই সময় লেন তার বাঁশি বাজায় আর সঙ্গে সঙ্গে দৈত্যাকার সাপটি সেখানে চলে আসে। আর এটা দেখে ট্যাং বুঝতে পারে যে লেন সাপটিকে নিয়ন্ত্রণ করছে। এরপর দৈত্যাকার সাপটি তাদের আক্রমণ করার জন্য তৈরি হয়, আর ঠিক তখনই লি ও তার সাপকে ডেকে নেয়। এরপর লিয়ের সাপ লেনের সাপের সাথে লড়াই করতে শুরু করে। এটা দেখে ট্যাং লেনকে সেই জিনিসটা দেখায় এবং বলে, 25 বছর আগে তুমি এমন ছিলে না। কিন্তু লেন তখনও কারো কথা শোনে না এবং বাতুকে তাদের মেরে ফেলার নির্দেশ দেয়। এটা দেখে লি ট্যাংকে সেখান থেকে চলে যেতে বলে, আর সে নিজে বাতুকে থামাতে থাকে। এদিকে দুই সাপের লড়াইয়ে লেনের সাপটিকে বেশি শক্তিশালী মনে হচ্ছিল এবং সে লিয়ের সাপের গলা চেপে ধরে। অন্যদিকে লি বাতুকে ছুরি দিয়ে আহত করে, আর বাতুও তাকে আহত করে। এদিকে ট্যাং তার বাবাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, তাই সে সঙ্গে সঙ্গে ফিরে আসতে শুরু করে। এরপর আমরা দেখি যে লি এবং বাতু দুজনেই দুজনকে মারাত্মকভাবে আহত করেছে, আর জিয়াং লেনকে আহত করে দিয়েছে। তখনই ট্যাং তার বাবার কাছে আসে। তাকে দেখে বাতু তার উপর আক্রমণ করে, কিন্তু লি তাকে বাঁচিয়ে দেয় এবং বাতুকে মেরে ফেলে। এদিকে জিয়াং লেনকে আহত
আহত করে দিয়েছিল, কিন্তু ঠিক তখনই দৈত্যাকার সাপটিও সেখানে চলে আসে। এটা দেখে সাশা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে জিয়াংকে আহত করে দেয়। ট্যাং তার বাবাকে আহত দেখে খুব দুঃখী হয়ে যায়। এরপর লি তাকে ট্যাংয়ের খেয়াল রাখার কথা বলে এবং তারপর লি মারা যায়। এরপর ট্যাং তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সাশা দৈত্যাকার সাপটিকে গ্রেনেড দিয়ে আহত করে দেয়, যার ফলে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা দেখেই লেন সাশাকে বাঁচানোর জন্য তার সামনে দাঁড়িয়ে যায়, আর তখনই দৈত্যাকার সাপটি লেনকেই গিলে ফেলে। জিয়াং দ্রুত সাশাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিইও এবং ট্যাংও তাদের সাথে মিলিত হয়, কিন্তু ঠিক এই সময় দৈত্যাকার সাপটি সামনে থেকে এসে তাদের ঘিরে ফেলে, ফলে চারজনই তার সামনে ফেসে যায়। কিন্তু এরপর হঠাৎ করেই সাপটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এখানকার নদীতে ছিল সর্প দেবতা, যারা তাদের সামনে আসার পর আবার পানিতে ফিরে যায়। এরপর ট্যাং তার বাবাকে সেখানেই সমাধি দেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে এই সাপের দ্বীপের কথা পৃথিবীকে জানাবে না, যাতে করে এই দ্বীপটি সুরক্ষিত থাকে। সাশাও তাদের সাথে সেখান থেকে চলে যায়। আর এই সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।